সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন ডিসকাশনে। ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতে বেশ কিছু সংস্কার নীতিমালা হাজির করেছে, কিন্তু প্রশ্ন উঠেছে ব্যাংকিং খাতে মূল যে রোগ খেলাপি ঋণ কমবে কিনা, আমানতকারীদের যে অনাস্থা তৈরি হয়েছে সেটিও কাটবে কিনা। অনেকেই বলছেন ব্যাংক খাতে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা। এসব বিষয় নিয়ে আজ আমরা আলাপ করব। আমার অতিথি খুরশেদ আলম, তিনি এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক। খুরশেদ আলম, আপনাকে আমার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, শুরুতে আপনার ব্যাংকের প্রসঙ্গে একটু টানি যে এনসিসি ব্যাংক আপনাদের বর্তমান ব্যবসা, বাণিজ্য, আমানত, বিনিয়োগের চিত্রটা যদি আমাদেরকে একটু জানান। ধন্যবাদ এনসিসি ব্যাংক সম্পর্কে বলার জন্য। সো আমি এনসিসি ব্যাংকে জয়েন করেছি খুব বেশি দিন না, আপনার এই বছরেরই মার্চ মাসের 19 তারিখ। সো মিন টাইম তার আগে তো ধরেন যে কোনো একটা ব্যাংকে, আমি একটা স্টেবল ব্যাংকে ছিলাম, ওইখান থেকে যখন গিয়েছি তো তারপর ব্যালেন্স শিট বা ওভারঅল যে অ্যাক্টিভিটি সেগুলো আসলে পর্যালোচনা করেই কিন্তু আমি ওখানে জয়েন করেছি। এই ব্যাংকটা 32 বছর পুরনো ব্যাংক, এবছরে 33 বছরে পড়লো। সো আলটিমেটলি এই যে এত দিনের যে ধারাবাহিকতা, আমরা যে বলি যে না একটা ব্যাংকের স্থিতিশীলতা কখন হয়, আপনি যদি একটা ব্যাংক যদি 32 বছর যদি সুন্দর মতো যদি নিয়ন্ত্রিতভাবে চলে, তার এনপিএল যদি 5%, 6%-এর মধ্যে থাকে এখনকার যে পরিস্থিতি, তাহলে আমি মনে করি, এবং গভর্নেন্স যদি ঠিক থাকে, অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরদের মধ্যে যদি কোনো চাপিয়ে দেওয়ার প্রবণতা, লোন চাপিয়ে দেওয়ার প্রবণতা যদি না থাকে, তারা যদি ম্যানেজমেন্টকে যদি বেশি বেশি ইন্টারফিয়ার না করে, তাহলে কিন্তু আলটিমেটলি এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবেই। আর এনসিসি ব্যাংক যেটা আগে থেকে যেরকম ভালো ছিল, হয়তো মার্কেটে ওরকম আহামরি কি বলবো যে ইবিএল বা সিটি ব্যাংক অথবা ব্যাংকের মধ্যে ওরকম প্রচারণা নাই, বাট নীরবে নিভৃতি কিন্তু ব্যাংকটা স্থায়ী আস্থার উপরে ভিত্তি করে কিন্তু আস্তে আস্তে চলছে। সো এই ব্যাংকটার অত বেশি আপনার অ্যাগ্রেসিভ না। আপনি যদি লোন পোর্টফোলিও বলেন, 44,000 কোটি টাকা লোন 24,000 কোটি টাকা লোন পোর্টফোলিও, প্রায় 29,000 কোটি টাকা ডিপোজিট পোর্টফোলিও। সো এবং এনপিএল যদি বলেন, এনপিএল গত বছরে ছিল, আমরা যদি দেখি যে 5%, 5.5%-এর মতো, সেটা এখন এই বছরে যেহেতু বাংলাদেশ ব্যাংকের নীতিমালা চেঞ্জ হয়েছে বেশ কিছু, আপনি অলরেডি বলেন যে গভর্নর সাহেব বেশ কিছু নীতিমালা প্রয়োগ করেছেন, এবং কিছু কিছু আমরা দেখেছি যে ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর প্রেসক্রিপশনেও করা হয়েছে। সো এতে করে হয়েছে কি, প্রায় আমাদের এনপিএল যেটা ধরেন, আমি এনসিসি না বলি, ওভারঅল ব্যাংক বলি, ব্যাংকিং সেক্টর, যেটা ছিল আপনার 16-17%, সেটা হয়ে গেছে 33%। আপনি জানেন যে প্রায় 6,37,000 কোটি বা 40,000 কোটি টাকার মতো এনপিএল। তো এইখানে কিন্তু আমরা মোটামুটি একটু স্টেবল ভাবেই আছি। আমাদের এনপিএল এখনো হয়তো বা 6-7%-এর মধ্যে আমরা রাখার চেষ্টা করছি, এবং ইয়ার এন্ডে আমরা চেষ্টা করবো সেটা 5 বা তার কাছাকাছি রাখতে। সো এটার জন্য তো চ্যালেঞ্জ আছে, বাট সেই চ্যালেঞ্জের মধ্যেও আমরা সবচেয়ে বড় যে কি বলবো যে স্ট্র্যাটেজিক ভাবে আমরা যে জায়গাগুলোতে শক্তিশালী এনসিসিবিএল, সেটা হচ্ছে এখানে আসলে ডিরেক্টর সাপোর্টেড লোন অথবা তাদের দেয়া লোন, অথবা তারা নিজেরাই ব্যাংক থেকে কোনো লোন নিয়েছে কিনা, এই প্রবণতা কিন্তু এখানে নেই। এটা আসলে বাংলাদেশে খুব কয়টা বেশি ব্যাংক যে এটা মেনটেন করতে পারতেছে তা না। যারা মেনটেন করতে পারছে গুড গভর্নেন্স, তাদের মধ্যে এনসিসি ব্যাংক একটা। আচ্ছা, আমরা দেখছি আপনি বলছিলেন যে 33 বছর আপনাদের যাত্রা, কিন্তু আপনারা অনেক দিন ধরেই আমি জানি বাংলাদেশ ব্যাংকে এনসিসি ব্যাংকের একটা আবেদন রয়েছে, এটা অনেক আগের, যে আপনারা ইসলামী ব্যাংকিং, পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিংয়ে যেতে চান। মানে হঠাৎ করে বা ইসলামী ব্যাংকিংয়ের এই ইচ্ছেটা কেন? মানে এটা কি মানুষের যে ইসলামিক যে আবেগ, সেটিকে পুঁজি করে ব্যবসা করার চিন্তা থেকে? আপনি ঠিকই বলেছেন, এখানে আসলে আবেগকে পুঁজি করে ব্যবসা করার জন্য না। আমিও জয়েন করেছি যখন, তখন দেখলাম যে বেশ কিছু অলরেডি আমরা যেটাকে বলি যে ইসলামিক আপনার উইন্ডোজ, সো ইসলামিক উইন্ডোজগুলো এখনো স্টেপ বাই স্টেপ চলছে। বাট ব্যাংকিংকে অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক থেকে ইসলামিক ব্যাংকে রূপান্তর করার জন্য যে প্রক্রিয়াটা, এটা কিন্তু ব্যবসার জন্য না। আসলে তারা ধর্মীয় অনুভূতি থেকেই, যে চেয়ারম্যান সাহেব, অন্যান্য ডিরেক্টর স্যারেরা যখন বোর্ড মিটিং আলাপ করেছে এবং গভর্নর সাহেবের সাথে আলাপ করে এসছে যে আমরা গ্র্যাজুয়ালি আমরা কনভার্ট হইতে চাই, তো গভর্নর সাহেবও কিন্তু এটাকে সায় দিয়েছেন যে হ্যাঁ, আপনারা যেহেতু অলরেডি বেশ কিছু আপনারা উইন্ডো করেছেন, সো উইন্ডো আস্তে আস্তে আপনারা
কনভার্সনটা আস্তে আস্তে হতে থাকুক। সো একইভাবে আমাদেরকেও বোর্ড থেকে যেটা বলা হয়েছে যে না, আমরা আসলে সুদের ব্যবসা থেকে আমরা বের হতে চাই। সেটা ধরেন ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে আমি ডিপোজিট মোবিলাইজ করার জন্য ব্যাপারটা না, তারা ধর্মীয় অনুভূতি থেকে এটাকে আসলে কনভার্সন করার জন্য আগ্রহী হয়েছে। আচ্ছা, আপনি যদি সাম্প্রতিক ব্যাংকিং খাতের যে ক্ষত রক্তক্ষরণ আমরা দেখছি, ইসলামী ব্যাংকগুলোকে কেন্দ্র করে আসলে বড় ক্ষতগুলো তৈরি হচ্ছে, এবং সেটি ইসলামী ব্যাংক থেকে শুরু হলে পুরো ব্যাংক খাতে, এই যে আমি শুরুতে যেটি বলছিলাম আমানতকারীদের এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে, এটি তো পুরো ব্যাংক খাতকেই কিছুটা চাপে ফেলছে বলে মনে করেন আপনি নাকি? এইটা তো ডেফিনেটলি, কারণ কি আপনি একটা ব্যাংকিং সেক্টরে যখন আপনি দেখবেন 32% 33% ক্লাসিফাইড ঋণ, সেখানে ডিপোজিটরদের আস্থার জায়গা যেটা, যে আমি একটা স্টেবল ব্যাংকে আমার ডিপোজিট রাখছি, যে ডিপোজিটটা ভবিষ্যতে আমার এটা কোনো মার যাবে না, অথবা আমি এটা কোনো থ্রেট নেই, আমি যখনই খুশি, আমরা যে যেমন টাকার মধ্যে লেখা থাকে যে চাহিদা মাত্র দিতে হবে, ব্যাংকারদের দায়িত্বও কিন্তু তাই। ইন্টারমিডিয়েট হিসেবে আপনি ব্যাংকে ডিপোজিট রাখছেন এবং সেটা যখনই আপনি চাবেন ব্যাংক কিন্তু দিতে বাধ্য। বাট আমরা এই গভর্নমেন্ট চেঞ্জের পরে যেটা দেখলাম যে সালম গ্রুপ, আমরা বলতেই পারি যেহেতু অনেক লেখালেখি হয়েছে সেই জন্য গ্রুপের নামটা বলছে, আদারওয়াইজ আমার বলাটা ঠিক হতো না। সো এরা আসলে ব্যাংকিং সেক্টরের যে গভর্নেন্স, এই গভর্নেন্সের অবস্থাটা শেষ করে দিয়েছে। কারণ এখানে হাজার হাজার কোটি কোটি টাকা লোন, আপনার ক্যাপিটাল ফ্লাইট হয়েছে বিভিন্ন ব্যাংক থেকে নিয়ে, সেটা নতুন করে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বেনামি লোন। আপনি ধরবেন কাকে? একটা কাজের মেয়ে তার হাজব্যান্ডের নামেও লোন। এগুলো তো আসলে আশা করা যায় না এই সোসাইটিতে, তাই না? সো এই জায়গাগুলোতে যখন আপনি বলবেন যে জনগণের আস্থার ঘাটতি হয়েছে কিনা, আমি বলবো ইয়েস। কারণ যদি আপনার ক্লাসিফিকেশন লোন 5% 6%-এর মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি ব্যবসাটা স্টেবল। বাট যখনই এটা 20% থেকে শুরু করে আমরা এখন দেখলাম 33%-এ চলে গিয়েছে, এখন যে ভালো যে ডিপোজিটর, তারা কিন্তু কখনোই ওই সমস্ত ব্যাংকে রাখবে না। ইভেন আমিও মাঝে মাঝে ফোন পাই, আমার রিলেটিভদের কাছ থেকে ফোন পাই যে টাকাটা কোথায় রাখা উচিত। তো আপনি যদি মনে করেন যে না, আমার স্টেবল ব্যাংক হচ্ছে এই কয়টা, সো আমরা যদি নাম বলি, আপনি যদি ক্যাটাগরিক্যালি বলেন যাদেরকে আমরা বলি ভালো ব্যাংক, এই ভালো ব্যাংকগুলো কি এই সরকারের পরে হয়েছে? নিশ্চয় না, তার আগে থেকেই কিন্তু এই গভর্নেন্সের জন্য হয়ে এসছে। তার মধ্যে আপনার এনসিসিতে আমি আছি, এনসিসি ব্যাংক তার মধ্যে একটা, আপনার ইবিএল বলেন, ব্র্যাক বলেন, আপনার প্রাইম ব্যাংক বলেন, সিটি ব্যাংক বলেন, এরা কিন্তু সবাই খুব ভালোভাবে ব্যবসা করতেছে। এবং এই যে নেগেটিভ একটা অ্যাটিচিউড মানুষের মধ্যে যে ব্যাংকে টাকা রাখা যাবে না, বরং এতে করে হয়েছে কি, আপনি ওই সমস্ত দুর্বল ব্যাংক থেকে টাকাগুলো উইথড্র করে ভালো ব্যাংকে চলে এসছে। আচ্ছা, আপনি বোর্ডের কথা বলছিলেন, এসালামের প্রসঙ্গ টানলেন, ব্যাংকিং খাতে এই যে লোপাট হয়েছে, ব্যাংকিং খাত যে হাবুডুবু খাচ্ছে, পর্ষদের দায় রয়েছে, কিন্তু আপনারা যারা ব্যাংকিং খাতে যারা পেশাজীবী রয়েছেন, ব্যাংকাররা, মানে পর্ষদের সঙ্গে যদি ব্যাংকারদের যদি আতাত না থাকে, তাহলে তো এই ক্ষত তৈরি হয় নাই। ব্যাংকারদের এই নৈতিক খলন কেন তৈরি হচ্ছে? আতাত আমি বলবো না ঠিক, কারণ ম্যানেজমেন্ট তো আলটিমেটলি আলাদা একটা তাই না, যে বোর্ডের মতো চলবে, বোর্ড ম্যানেজমেন্টকে ইনস্ট্রাকশন দিবে বা অ্যাডভাইস করবে, পলিসি লেভেলে কথা বলবে, সে অনুযায়ী ব্যাংকগুলো আগাতে থাকবে। এখন ম্যানেজমেন্টের সাথে আতাত করে, এই শব্দটা আসলে আমি কখনো শুনি নাই যে ম্যানেজমেন্টের সাথে আতাত করে টাকা হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। কারণ আমি যে দুইটা ব্যাংকে কাজ করেছি তার মধ্যে আমি এগুলো পাইনি, যে ম্যানেজমেন্টকে আপনার পুশ করা বা তাদেরকে দিয়ে একটা বেনামি লোন তৈরি করা, সেটাকে আবার ধরেন যে যাতে না দিতে হয় তার জন্য বিভিন্ন ক্যামোফ্লেজিং করা। সো এই জিনিসগুলো আসলে আপনি যেগুলো এখনো যদি ভালো ব্যাংক বলেন, সে ভালো ব্যাংক কারা? যারা এই বছরে ডিভিডেন্ড দিতে পেরেছে তারাই তো, যারা এনপিএল 10%-এর নিচে রাখতে পেরেছে তারাই। এখন যাদের এনপিএল 30%, 32%, 44%, আমরা বিভিন্ন সময় দেখেছি যে এক ব্যাংকের ডিরেক্টর আরেক ব্যাংক থেকে টাকা নিয়েছে, বলেছে আমি তো ব্যাংক থেকে, আমার ব্যাংক থেকে বড় করি নাই। কিন্তু আলটিমেটলি কি হলো, আমি আরেকটা ব্যাংক থেকে ঠিকই 700 বা 1000 কোটি টাকা নিলাম, আবার যে ব্যাংকের কাছ থেকে নিলাম ওই ব্যাংকের ডিরেক্টরদেরকে আমি আবার আমার ব্যাংক থেকে দিলাম। এটি কি আলটিমেটলি এক্সচেঞ্জ হচ্ছে। সো এই শুরুটা ছিল প্রথম দিকে ব্যাংকের, আসলে সবাই আমরা চিন্তা করেছিলাম যে না, কিছু নীতিমালা চেঞ্জ হচ্ছে, কিন্তু যে লার্জের নীতিমালা যেটা চেঞ্জ হয়েছে গভর্নেন্স ইস্যুতে, সেটাও কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ। ইবিএল এর এমডি সাহেব ওই কমিটিতে ছিলেন, উনি বলেছেন যে আমরা তো যে সুপারিশমালা এসেছে বা যে অ্যাপ্রুভালটা এসছে বা অ্যামেন্ডমেন্টটা এসছে, এইখানে কিন্তু যারা এই কোর কমিটিতে ছিল,
যে তাদের যে আস্থার জায়গাটা বা তারা যে জিনিসগুলো কি বলবো যে রূপান্তর করার জন্য যেগুলো অ্যাডভাইস করেছিল সেই জায়গাগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। আচ্ছা, তো কাজেই এখন যদি মনে করেন যে না গভর্নর বা বাংলাদেশ ব্যাংক অথবা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, আমরা ওই জায়গাটাও তো কিন্তু একটা দোদুল্যমান অবস্থা। কারণ বাংলাদেশ ব্যাংক যদি মিনিস্ট্রির আন্ডারে থাকে তাহলে তো অবশ্যই তো ওইখানেও তো একটা কন্ট্রোল থেকে যায়। এখন এই যে অ্যামেন্ডমেন্টগুলো, সেই অ্যামেন্ডমেন্টগুলো আসলে এটা সার্বজনীন হওয়া উচিত ছিল, সার্বজনীনভাবে সবার জন্য নীতিমালাটা যাতে প্রায়োগিক ক্ষেত্রে যাতে সুন্দর হয়, অর্থাৎ আস্থাভাজন হওয়ার জন্য ব্যাংকের জন্য যা যা করণীয় গুড গভর্নেন্সের জায়গাগুলোতে ওই জায়গায় স্থাপন করা উচিত ছিল। কিন্তু আমরা দেখেছি যে না একই ফ্যামিলি থেকে বেশি থাকতে পারবে, তারপরে আবার চেয়ারম্যান সাহেব অনেক বছর থাকতে পারবে, যে এই যে নীতিমালা বা আমার ধরে রাখার প্রবণতা, এই প্রবণতাটা রিসেন্টলি যেটা শুনেছি যে এগুলোর বড় আকারের একটা অ্যামেন্ডমেন্ট আসতেছে, যে একই ফ্যামিলি থেকে একজন বা দুইজনের বেশি থাকতে পারবে না, তারপরে চেয়ারম্যান হয়তো বা 5 বছর বা 7 বছরের বেশি থাকতে পারবে না, বা 2 টার্মে বেশি থাকতে পারবে না। সো এই জিনিসগুলোর কিছু আমরা যদি দেখি ধারাবাহিকতা, যে এই গুড গভর্নেন্সের জায়গার পাশাপাশি কিছু চেঞ্জ এসছে। কিন্তু IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশনে আগে যেটা ছিল আমার গত জুন থেকে না সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, যে আপনার ওভারডিউ কাউন্ট যেটা হতো, যে আপনি 6 মাস কিস্তি প্রয়োগ করেন নাই, এইটা তখন পর্যন্ত নর্মাল লোন, অর্থাৎ এটা খেলাপি হয়নি। এখন আমরা সবাই জানি যে যারা 3টা কিস্তি না দিতে পারে, ইভেন 4টা কিস্তি না দিতে পারে, তাদের পক্ষে কি সম্ভব যে 6টা কিস্তির পরে ওভারডিউ যখন হবে তখন একেবারে 7টা 8টা কিস্তি একসাথে দিয়ে দিবে? সো এই যে ধারাবাহিকতাগুলো, সো এগুলো যদি ঠিক মতো প্রয়োগ হয়, এই প্রয়োগের ধারাবাহিকতা আমরা যেভাবে করেছি, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যেভাবে করেছে, আমরা হয়তো কতটুকু ফিউচারিস্টিক অথবা কতটুকু ইম্প্যাক্টফুল সেটা আমরা যদি না জেনে অথবা সেটাকে যদি কনসিডার না করে যদি করা হয়, তাহলে কিন্তু এই আর্থিক অবস্থাটা আমরা যে জায়গাগুলোতে ভয় পাচ্ছি সেটা কিন্তু সম্মিলিতভাবে আমরা নিয়ে যেতে পারবো না। কারণ আপনি দেখেন গত বছরের ডিসেম্বরেও ছিল কত 18% বা 17% মতো, সেইটা আপনার এই 2 কোয়ার্টার মিলে হয়েছে এখন 33%। এবং নতুন করে আবার যেটা হচ্ছে, কাস্টমাররা যেটা বাংলাদেশ ব্যাংকের মামুনুর রশিদ চৌধুরী ওই কমিটির একজন মেম্বার, ওনার সাথে আমি আলাপ করেছি, যে এইখানে তারা যাচ্ছে নীতি সহায়তাটা কিরকম, যে আপনি 0% ইন্টারেস্ট ডাউন পেমেন্ট দিবেন, আপনার লোনটা 2 বছরের গ্রেস পিরিয়ড থাকবে এবং 12 বছর পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারবেন। তো যার ক্যাশ ফ্লো নাই, সামর্থ্য নাই, আমি 12 বছর ওয়েট করার পরে তো ওর অস্তিত্বই থাকবে না। তো কাজেই এরপরে আরো কিছু নীতিমালা এসছে বাংলাদেশ ব্যাংকে, যেগুলোকে সত্যি অ্যাপ্রিসিয়েবল। আপনি যে খেলাপি ঋণ নিয়মিতকরণের যে প্রসঙ্গটি টানছিলেন, আমিও শুরুতে বলছিলাম যে খেলাপি ঋণ যে নীতিগুলো কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আসছে, খেলাপি ঋণ তো বাড়ছে এবং বাড়বেই। মানে ঋণ যে খুব তাড়াতাড়ি বন্ধ করার যে সুযোগ ব্যবসায়ীরা বিরোধিতা করছে, এটি কি আপনি বিপক্ষে কথা বলছেন? এইটা না, আমি বিপক্ষে কথা বলছি না। আমরা যে নীতিমালাগুলো আগে হয়েছিল কোভিড এবং কোভিড পরবর্তী সময়ে, এগুলো আসলে ফল্টি ছিল। আচ্ছা, আপনি যদি একটা ক্রেডিট কার্ড হোল্ডার তাকে যদি বলেন যে না আপনার 6 মাস পেমেন্ট করতে হবে না, কথার কথা, বা একটা ব্যাংকের লোন, আপনি একটা টার্ম লোন নিয়েছেন, সেটা 6 মাস পর্যন্ত আপনার এটা কোনো ওভারডিউ হিসেবেই কাউন্ট হবে না, অর্থাৎ ব্যাংকাররা টাকা চাবেও না। পরবর্তীতে সেটাকে আমরা ওই সার্কুলারটা যদি দেখি, যে আমরা বিভিন্ন স্টেজে যদি এই সমস্ত কাস্টমাররা রিশিডিউল করে, তাহলে একটা লোন 24 বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারে। এখন যদি ক্যাশ ফ্লোর মধ্যে আমার ক্রাঞ্চ থাকে, অর্থাৎ আমি যদি আমার যে টাকাটা ব্যাংকে ডিপোজিটরদের কাছ থেকে যে টাকাটা নিলাম, সেটাকে যদি আমি স্বল্প মেয়াদি যদি লোন দিয়ে রিভলভ করাই, যত ফান্ডটা রিভলভ হবে তত বেশি আমার সক্ষমতা বাড়বে, আমার ইনভেস্টমেন্টের অপরচুনিটি বাড়বে, আমার ইনকাম বাড়বে। কিন্তু সেই জায়গাগুলোতে কিন্তু এখন আমরা পাচ্ছি না। কারণ হচ্ছে আপনি যদি 10 বছরের লোন নেন এবং বলা হচ্ছে 1 বছর বা 2 বছরের গ্রেস পিরিয়ড, সো আপনাকে গ্রেস পিরিয়ড দিলে তো আপনি আরো টাকা দিচ্ছেন না, তাহলে এই টাকাটা কাদের? জনগণের। সো আমি যদি ঠিক সময়ে যদি আমি জনগণকে টাকা না দিতে পারি, তাহলে তো আস্থাটা নষ্ট হচ্ছে। আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে মারামারি হয়েছে, ভাঙচুর হয়েছে, তার মধ্যে ন্যাশনাল ব্যাংক আছে, ইসলামিক ধারাবাহিকতার যে ব্যাংকগুলো সেগুলো কিছু আছে। সো এই পরিস্থিতিটা তো আসলে আমাদের কাম্য না।
কারণ বাংলাদেশ যে পরিস্থিতিতে যে অবস্থায় আমরা এসে দাঁড়িয়েছি, সে অবস্থায় আসলে ডিপোজিটের আপনি যদি পাশের কান্ট্রি যান, নেপাল বা শ্রীলঙ্কা, সেখানে কিন্তু আপনার 5% বা 3%-এর নিচে হচ্ছে এনপিএল। তাহলে আমরা না কেন? আমরাও তো একটা ডেভেলপিং কান্ট্রিজ। বাট সেখানে আমরা প্রথম দিকে আপনি যদি 15 বছর আগের যদি হিস্ট্রি দেখেন, 15 বা 16 বছর আগে, তখন দেখবেন যে আপনার এনপিএল ছিল সব মিলিয়ে 5%, 5.5%-এর মতো, অর্থাৎ 18,000 কোটি টাকা ছিল। আর সেইখানে এখন দাঁড়িয়েছে 6 লক্ষ প্রায় 40,000 কোটি টাকার মতো, এবং এটার সাথে আবার রাইট অফ লোনও আছে। তো এত বড় দায়ভার বা এত বড় একটা টক্সিক পোর্টফোলিওকে আপনি কিন্তু এত তাড়াতাড়ি সম্ভব না যে এখান থেকে আপনি কাস্টমারের কাছ থেকে টাকা আদায় করে বের করে নিয়ে আসবেন, কারণ তাদের তো ক্যাশ ফ্লোই নেই। ক্যাশ ফ্লো যদি থাকতো আলটিমেটলি টাকা তো তারা দিত। আমরা দেখছি যে খেলাপি ঋণ যেমন বাড়ছে, আবার আমরা 22 বছরের সর্বনিম্ন আমাদের বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি। আপনার কি মনে হয় যে এই ক্যাশ ফ্লো না থাকা এবং পুরো দেশে একটি শঙ্কা, উদ্বেগ যেহেতু রয়েছে, যার কারণে কি শুধু ক্যাশ ফ্লো বললে হবে না? কারণ এইখানে যেটা হয়েছে, প্রথম দিকে তো আমরা এলসি করতাম না, ইম্পোর্ট এলসি করতাম না, কারণ আমাদের তখন একটা ইমব্যালেন্স ছিল। আমাদের রিজার্ভের পরিমাণ 18 বিলিয়ন বা 19 বিলিয়নের এই পর্যায়ে চলে এসেছিল। কমপক্ষে 3 মাসের আপনার ইম্পোর্টের পরিমাণ, সমপরিমাণ যদি আমি যদি আমার রিজার্ভ যদি না রাখতে পারি, তাহলে ওই ব্যাংকগুলো কিন্তু রিস্কের মধ্যে পড়ে, বা ওই কান্ট্রি কিন্তু রিস্কের মধ্যে পড়ে। তো এটা করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে যে তোমরা এলসি যেটা করবা, তোমাদের নিজেদের সক্ষমতা না থাকলে করবা না। বা আমরা নিজেরাই বুঝতে পেরেছি যে আমি যখন একটা এলসি করব, আমি যদি সেটা পেমেন্ট ডিউ টাইমে না দিতে পারি, আলটিমেটলি ব্যাংকে টিকে থাকবে? বা কাস্টমাররা, অর্থাৎ আমার করেসপন্ডেন্স ব্যাংক যারা আছে, তারা কি আমার সাথে থাকবে? তো আলটিমেটলি এরকম একটা নেগেটিভ বার্তা এসেছিল, এবং অনেক ব্যাংকেরই বাইরের সাথে আমরা এমআরএ বলি যে একটা রিলেশনশিপ যে থাকে, সো ওই এমআরএ গুলো থেকে অনেকগুলো ব্যাংক বের হয়ে গেছে যে না, এই ব্যাংকের মধ্যে সক্ষমতা কমে যাচ্ছে। ইভেন তারা যখন বাংলাদেশে এসে যখন কথা বলে, তারা ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর কথা বলে, তারা এনপিএল এর কথা বলে, তারা সক্ষমতার কথা বলে, এবং এগুলো তো আপনি চাপিয়ে রাখতে পারবেন না। তো যখনই আমরা দেখব যে একটা ব্যাংক সুন্দর মতো তাদের ক্যাশ ফ্লো মেনটেন করতে পারছে, এবং তাদের এনপিএল যেটা, কারণ এনপিএল যত বেশি হবে, নট অনলি ক্যাশ ফ্লো, এনপিএল বেশি হলে আপনাকে প্রভিশন রাখতে হচ্ছে, আপনার ইন্টারেস্টটা সাসপেন্সে চলে যাচ্ছে। সো আপনার কিন্তু যে, কারণ ডিরেক্টররা বা শেয়ার হোল্ডাররা কি চায়, একটা সার্টেন একটা পোর্শন ডিভিডেন্ড পাইলেই কিন্তু তারা হ্যাপি। কিন্তু এই যে আমরা দেখলাম যে প্রায় 15-16টা ব্যাংক বাদে আর কেউ ডিভিডেন্ড ডিক্লেয়ারই করতে পারলো না, অথবা তাদের প্রভিশনের ঘাটতি, সো এগুলো তো আপনি রাতারাতি ঠিক করতে পারবেন না। আমরা দেখছি যে আপনি বলছিলেন যে পরিচালকদের যোগসাজশের ঋণ এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংক থেকে নেওয়া, এখন কেন্দ্রীয় ব্যাংকের একটা নির্দেশনা তৈরি হয়েছে যে ইচ্ছাকৃত যারা খেলাপি তাদেরকে শনাক্ত করার একটা সুযোগ তৈরি হচ্ছে। এটিকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি ওই মেসেজটা যেটা বললেন, ওটা আসলে বিভিন্ন পত্রিকার খবরের বেসিসে আমি বলেছি, কারণ কোন ব্যাংকের ডিরেক্টর কোথেকে লোন নিয়েছে এটা তো আর আমার পক্ষে বলা সম্ভব না। বাট যেহেতু আমরা দেখেছি যে একটা ঘাটতি হচ্ছে, যেহেতু দেখেছি যে ওই ব্যাংকগুলো খারাপভাবে চলছে, ওই ব্যাংকগুলো লিকুইডিটির সাপোর্ট দিতে পারছে না, ঠিক আলটিমেটলি এগুলো দেখতে গিয়ে আমরা কিছু কিছু পত্রিকাতে এসছি, যেমন একই দিনে 2700 কোটি টাকা লোন আপনার হয়েছে, ডিসবার্স হয়েছে কোনো একটা ব্যাংক থেকে, এবং যে নামে ব্যাংক লোনটা ক্রিয়েট হয়েছে সেটা আসলে কেওয়াইসি ঠিক ছিল না। আর আপনি যেটা বললেন যে ধারাবাহিকভাবে যে ফর্মুলাগুলো এসছে বা সার্কুলারগুলো আসছে এখনো, সো সেইগুলো যদি আমরা প্রায়োগিকভাবে সুন্দর মতো আমরা প্রয়োগ করতে পারি, আমার মনে হয় যে ব্যাংক খাত আবার ঘুরে দাঁড়াবে, সুন্দর হবে। কারণ হচ্ছে কি, একটা সার্কুলার হচ্ছে ওয়ান টাইম এক্সিট। সো ওয়ান টাইম এক্সিটে আপনি যদি 10% ডাউন পেমেন্ট দিয়ে যদি মনে করেন যে না আপনি 2 বছর বা 3 বছরে, এটা 2 বছর বলা হয়েছিল, পরে বোর্ডের অ্যাপ্রুভাল সহ 3 বছর। সো এই সমস্ত কাস্টমার যারা নেগেটিভ ক্যাশ ফ্লো অথবা ক্যাশ ফ্লো নাই, অথবা আমি বের হতে চাচ্ছি, আগে কিন্তু এই টাইপের কোনো নীতিমালা ছিল না, এবং ব্যাংকগুলো যখন ছাড় দিত, ছাড় দেওয়ার জন্যও কিন্তু কোনো ধরনের এরকম গাইডলাইন ছিল না। দেখা যাচ্ছে বড় যারা কাস্টমার, রাঘব বোয়াল যারা, তারা হয়তো বা ব্যাংক থেকে ছাড় নিচ্ছে, কিন্তু ছোট ছোট কাস্টমার আবার সাফার করছে। সো এই সার্কুলারে যেটা বলা হয়েছে যে আমরা যদি 3-4টা কারণও দেখিয়েছে যে আমরা তাদেরকে ওয়েভার দিতে পারবো, কিন্তু কস্ট অফ ফান্ড নিতে হবে অ্যাটলিস্ট। কারণ কস্ট অফ ফান্ড হচ্ছে আপনার ডিপোজিটরদের কাছ থেকে আপনি টাকা নিয়েছেন,
তাদেরকে তো আপনি বলতে পারবেন না যে আমার খেলাপি ঋণ বেড়ে গিয়েছে, সেই কারণে আমি ইন্টারেস্ট দিতে পারবো না। এটা তো আর সম্ভব না, ব্যাংকিং সেক্টরে তো এটা বলা সম্ভব না। কিন্তু যেটা হয়েছে যে আমরা এই যে ছোট ছোট লোনগুলো যেগুলো ওয়েভার দিচ্ছি কিছু কিছু ক্ষেত্রে, তো সেইখানে বলা হয়েছে যে কাদেরকে আমরা দিতে পারবো। তো সেখানে বলা হয়েছে যদি প্রপার্টর যদি মারা যায়, তার যদি 3 বছর যাবৎ কোনো ম্যানুফ্যাকচারিং কনসার্ন 3 বছর যাবৎ যদি অপারেশন বন্ধ থাকে, তার ইকুইটি যদি নেগেটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকগুলো বোর্ড বলে দিয়েছে যে ব্যাংকের বোর্ডের অ্যাপ্রুভাল নিয়ে তাদেরকে আমরা কিছু ছাড় দিতে পারি। সো এই প্রপোজালটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। আবার কিছু প্রপোজাল এসছে যেটাতে আপনার উইলফুল ডিফল্টার। সো আপনি জানেন উইলফুল ডিফল্টার হচ্ছে ইউ আর ক্যাপেবল বাট ইউ আর নট উইলিং টু পে। সে এখন এই টাইপের কাস্টমারদের আসলে আপনি কিভাবে ট্রিট করবেন? এখন তাদের সক্ষমতা আছে, তারা টাকা দিবে না, এটা তো মামার বাড়ির আবদার না। তো সেই হিসাবে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা, এটা আসলে সত্যি প্রশংসনীয়। সেইখানে এসছে যে আপনি যদি ঋণ খেলাপি হন, ঋণ খেলাপি হলে সেটাকে আমরা আবার দেখছি যে উইলফুল ডিফল্টার কিনা, অর্থাৎ আপনি ঋণ খেলাপি কিন্তু আপনার সক্ষমতা আছে, আপনি টাকা দিচ্ছেন না। সেখানে বলা হয়েছে এটা বাংলাদেশ ব্যাংকে ইমিডিয়েটলি রিপোর্ট করতে। তাদের জন্য যে অন্যান্য যে কি বলবো ব্যারিয়ারগুলো এসছে, তার মধ্যে বলা হয়েছে নতুন করে কোনো কিছু তাদের নামে রেজিস্ট্রেশন করতে পারবে না, তাদের নামে গাড়ি কিনতে পারবে না। তারা যদি আপনি যদি সত্যিকারের ঋণ খেলাপি যদি হয়ে থাকেন এবং সেটা যদি উইলফুলি হন, তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। এই যে প্রক্রিয়াগুলো, এবং আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন না। তারপরে অনেকেই লেখা দেখছিলাম, পড়ছিলাম যে একসময় আমিও একটা পত্রিকাতে লিখেছিলাম যে এই সমস্ত কাস্টমারদের আসলে যখন তারা রিড করার সময় একটা মিনিমাম একটা ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে তারপরে রিড করা উচিত, তাহলে একটা প্রেশার আসতো। তাছাড়া আবার আরেকটা জিনিস আছে যে না, এই সমস্ত কাস্টমাররা কাউকে কেয়ারই করছে না, যে তুমি কেন কেয়ার করবে না। তো এই জায়গাগুলোতে আইন যেগুলো আছে আপনার মেইনলি তো আপনার টাকা আদায়ের জন্য অর্থ ঋণ মামলা। সো অর্থ ঋণ মামলাতে বলা আছে যে আপনি কত 9 মাসের মধ্যে আপনার এটাকে একদম করতে হবে, আপনার কি বলে যে জাজমেন্টে আসতে হবে। কিন্তু সেখানে তারা বিভিন্ন সময় রিট করছে হাইকোর্টে গিয়ে, এই রিট করতে করতে ভ্যাকেট করতে করতে দেখা যাচ্ছে 8-9 বছর চলে যাচ্ছে। সো আমার মনে হয় যে যদি বাংলাদেশ ব্যাংক থেকে এই জায়গাগুলোতেও একটু যদি নজর দেয় এবং যদি ব্যাংকের ফেভারে আরেকটু শক্ত করে, কারণ যে লোন যে নিয়েছে তাকে আমরা কি করব, মানে তাকে তো আলটিমেটলি শাস্তির আওতায় আসতে হবে। সে এখন লোন নিয়েছে, সে হচ্ছে ডিফল্টার, সে বরং কোর্টে গিয়ে বড় বড় কথা বলতেছে। সো এগুলোকে যদি আমরা ছোট ছোট আকারে যদি অ্যামেন্ডমেন্টগুলো নিয়ে আসা হয় যে বড় আর ডিফল্টার মানে ডিফল্টার, ওর অন্য কোনো ডেফিনেশন নেই। সো ওকে আমরা আইনের আশ্রয়ে যা যা করা দরকার আমরা সবকিছু করতে পারবো। খুরশিদ আলম, একটি প্রসঙ্গে একটু টানতে চাই। সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে ব্যাংকিং খাতে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে, যেহেতু ব্যাপক জালিয়াতি সংগঠিত হয়েছে বিগত দিনগুলোতে। তো এখন অনেক ব্যাংকারদের কাছেই দুদক, কেন্দ্রীয় ব্যাংক, আদালত যেন একটা আতঙ্কের নাম। দুদক মামলা করছে, ব্যবস্থা নিচ্ছে। অনেকেই বলছেন যে অনেক ইনোসেন্ট ব্যাংকার আসলে আক্রান্ত হচ্ছেন। কি বলবেন এটা নিয়ে? এইটা আমি আপনার কথাটাকে সমর্থন করি, কারণ আমি যদি গিলটি হয়ে আমার এগেনস্টে আপনার যে কোনো আইন অনুযায়ী আপনার বিচার হতে পারে, কিন্তু যে টাকা মেরেছে বা যে কারণে ডিফল্ট হয়েছে, এখন সেটার সাথে যদি বলা হয় যে প্রপোজালটা পর্যন্ত কে করেছে, কার কার সাইন আছে, সো ওই লেভেলে যাওয়ার তো দরকার নেই। কারণ আপনি যদি টাকা দেওয়ার সময় ডিউ ডিলিজেন্স যদি অ্যাপ্লাই করা থাকে, অর্থাৎ আমার পলিসি কমপ্লায়েন্স ঠিক ছিল, আমার রিকভারি মেথোডোলজি ঠিক ছিল, আমি কোনো ঘুষ নেই, আমি আমার ব্যাংকিং প্রফেশনালিজম দিয়ে ক্রেডিটটাকে আমরা বোর্ডে দিয়েছি বা ম্যানেজমেন্ট লেভেলে অ্যাপ্রুভাল করেছি, যদি এইখানে কোনো ব্যত্যয় না হয় তাহলে হোয়াই শুড আই পানিশড। সো এই জায়গাটাতে যদি আমরা দেখি যে কিছুদিন আগেও আমরা লক্ষ্য করছি, আপনি যে কথাটা বললেন যে ব্যাংকারদেরকেও দায়ী করা হচ্ছে যে না এখানে নাই, ব্যাংকার দায়ী। ব্যাংকার যদি দায়ী থাকে তার জন্য তো ডেফিনেটলি, কারণ ব্যাংকার যদি দায়ী থাকে আমরা বলি ফিনান্সিয়াল ক্রাইম। তো ফিনান্সিয়াল ক্রাইমের তো আসলে কোনো নাই, আপনার মাপ নাই। কিন্তু যদি আমি ইনোসেন্ট ব্যাংকারদেরকে যদি এর মধ্যে ইনভলভ করে থাকি, আমি যদি একটা প্যানিক ক্রিয়েট করি, তাহলে কিন্তু আলটিমেটলি ব্যাংকগুলো লোন দিতে গেলে বা যে অফিসার লোন দিবে ও কিন্তু সে কি হয়ে যাবে যে আমি লোন দিলাম, ব্যাংকের জন্য ভালো একটা কাজ করলাম, তো তার জন্য ঋণ দিতে গেলে যদি আমি দুদক যদি ডাকে, তার সাথে আমি এমনি বসে থাকা ভালো।
আমি অথবা লোন বাদ দিয়ে আমি অথবা ডিপোজিটরের দিকে আমি ওই দিকে কাজ করব না। যে সমস্ত ব্যাংকগুলোতে সুশাসন ছিল না সাবেক সরকারের সময়, অনেক সময় চেয়ারম্যান শাখা পর্যায় পর্যন্ত হস্তক্ষেপ করতেন, টেলিফোনে নির্দেশনা দিতেন বা এমডিকে দিয়ে নির্দেশনা দেয়াতেন। তো যারা শাখা পর্যায়ে কাজ করতেন তারা তো আসলে চাকরির ভয়ে, জীবনের ভয়ে, ধরেন এসালম থেকে এসালম বিপুল অর্থ লোপাট করেছে। তো এটা তো এই সমস্ত ব্যাংকে যারা চাকরি করেছে তাদের তো ঘাড়ের উপরে কয়টা মাথা? আপনি বলেছেন ঠিকই, কিন্তু আলটিমেটলি এরকম কয়টা ব্যাংকে হয়েছে? সো কাজে আমরা একটা ধরেন যে স্পেসিফিক কিছু ঘটনা ঘটেছে তার জন্য আমরা এটা সামগ্রিকভাবে যদি ব্যাংকারদের দায়ী করি বা সামগ্রিকভাবে যদি আমি ম্যানেজমেন্টকে দায়ী করি, এটা ঠিক হবে না। কারণ আমি যেটা বললাম যে আমি এই 4-5-6 মাসের মধ্যে আমি এনসিসি ব্যাংকে যেটা দেখেছি যে কোনো ধরনের ইনফ্লুয়েন্স নাই, কোনো ধরনের রেফারেন্স নাই। তারা বোর্ডে সুন্দর মতো ডিসিশন দিচ্ছে এবং শুনছে যে এই কাস্টমারের সক্ষমতা কতটুকু সেগুলো দেখছে, ক্যাশ ফ্লো দেখছে। সো কোলাট্রাল থাকলে তো আর এমন না যে কোলাট্রাল থাকলেই আপনার ব্যাংকের লোনটা হবে না, ক্লাসিফাই হবে না। সো আমরা এটা বিলিভও করি না। বাট ক্যাশ ফ্লো যদি ভালো থাকে এবং কোলাট্রাল আমরা বলি একটা সাপোর্ট। সো এখন কোলাট্রাল দিলে আমি নামে বেনামে ধরেন 500 টাকার কোলাট্রাল দিলাম, আমি নিলাম 5,000 কোটি টাকা। তো এটা তো আসলে ঠিক হলো না। সো এই টাইপের কিছু ট্রানজ্যাকশন হয়েছে। আমরা পত্রিকার রেফারেন্স থেকে আমি বলছি, এমন না যে আমি নতুন করে বানিয়ে এইগুলো এই ইনফরমেশনগুলো শেয়ার করছি, কারণ সেটা আমার উচিত হবে না এটা সিনিয়র ব্যাংকার হিসাবে। সো আমরা যেগুলো দেখতে পেয়েছি সেগুলো হচ্ছে আসলে আপনি অলরেডি বললেন যে এসালম গ্রুপ। সো তারা আসলে বিভিন্ন ব্রাঞ্চগুলোতে হাই কস্ট ডিপোজিট নিয়ে তারপরে সেই টাকাগুলো আবার তারা নিয়েছে। তো এখন আলটিমেটলি তারা এটার ভর্তুকিও দিতে পারছে না, পাশাপাশি এত হাই কস্টে যে বহন করা, এত বড় ইন্টারেস্ট যে বহন করা, সেটাও কিন্তু পারছে না। যার ফলে কিন্তু ওই ব্যাংকগুলো আমার কথা আমার ডিপোজিট যদি 12% থাকে, আমার লেন্ডিং রেট যদি যদি আমার অ্যাভারেজ লেন্ডিং রেট 8%, 9%-এ চলে আসে, যেহেতু ডিউ টু হিউজ ক্লাসিফাইড লোন, ওখানে তো আপনার ইন্টারেস্ট আর্নিং হচ্ছে না এবং উল্টা এই ইন্টারেস্ট আর্নিংটা আপনার চলে যাচ্ছে সাসপেন্সে। তো যার ফলে কস্ট অফ ফান্ডে যদি দেখা যাচ্ছে ওর কস্ট অফ যেটা আপনার ডুইং বিজনেস, অথবা আপনি যদি বলেন যে আমার লোনের এগেনস্টে যে ইন্টারেস্টটা, সেটা কিন্তু আলটিমেটলি কমে যাচ্ছে। তো আলটিমেটলি এই পর্যায়ে তো এই ব্যাংকগুলো আসলে সার্ভাইভ করতে পারবে না। যেটা আপনি আলোচনার শুরুতে বলেছিলেন যে গভর্নর সাহেব কয়েকটা ব্যাংকে মার্জার বা অ্যাকুইজিশন করছে। সো সেইটা আমরা তো পত্রিকাতেই দেখছি। সো যখন হবে তখন হয়তো বা এটার ইম্প্যাক্ট আমরা আর একটু পর্যালোচনা করতে পারবো যে এটা আসলে কতটুকু কি বলবো যে সহনীয় অথবা কতটুকু এগুলো অ্যাপ্লিকেবল। তো আপনি একটু বলবেন কিনা যে দুদকের মামলা, আদালতে হয়রানি, যে মার্জার হবে ব্যাংকগুলোতে যারা চাকরি করছে প্রায় 15-16 হাজার মানুষ, এই আমানতকারীদের অনাস্থা, আপনারা যারা ব্যাংকিং খাতে পেশাজীবী রয়েছেন, মানে যারা চাকরি করছেন, তাদের মধ্যে কি একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করছেন? ভীতিকর পরিস্থিতি অবশ্যই আসছে। কারণ ভীতিকর পরিস্থিতি এসে কথা আমি ইনোসেন্ট, বাট কোনো একটা কেসে হয়তোবা ওই যে ভোক্তা যে ঋণ খেলাপি, এখন সে হয়তোবা একটা ক্রাইম করেছে, আমি তো কোনো ক্রাইম করিনি। তাহলে সেইখানে যদি আমাকে সাক্ষী ইভেন বানানো হয়, আমি ফিল শাই, কারণ আমি তো অন্যায় কিছু করিনি। তো সেই হিসেবে আমার মনে হয় যে আমাদের যে কি বলবো যে যারা দুদকে যে সমস্ত লোকজন চাকরি বাকরি করে, অথবা আমাদের যে কি বলবো যে এজেন্সিগুলো, সো ইন্টেলিজেন্স এজেন্সিগুলো, সেগুলো দিয়ে মোটামুটি একটা সিওরিটি যদি না হয়, তার আগে আসলে এই টাইপের প্যানিক করানো ঠিক না। কারণ আপনি গণহারে হয়তো বা আপনি সার্কুলার ইস্যু করে দিলেন বা নোটিশ ইস্যু করে দিলেন যে এই লোনের সাথে যারা যারা জড়িত সবাই এসে হাজিরা দাও। তো আমি কি পাপ করেছি যে আমার সেখানে হাজিরা দিতে হবে? আমার যদি আগেও বলেছি, আমি যদি গিলটি হই, আমি যদি ফিনান্সিয়াল ক্রাইম হই, অর্থাৎ দেয়া নেওয়ার মধ্যে আমি লোন দিতে গিয়ে আমি কিছু নিয়েছি, এই টাইপের যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ডাকতে পারে। বাট আবারও বলছি, যারা ভালো ব্যাংক, যারা একটা গুড গভর্নেন্সের ভিতর দিয়ে যাচ্ছে, তারা কিন্তু আসলে এগুলোর ঊর্ধ্বে। কিন্তু যখন আপনি খেলাপিকে বলবেন, যে একটা কথা আছে যে মানুষকে ঘৃণা করেন না, ওর আপনার বিহেভিয়ারকে ঘৃণা করেন। সো এখন যদি আমি গণহারে যদি আমি বলি যে না, এই ব্যাংকের এত কোটি টাকা হয়তো বা ডিফল্ট লোন, এখানে মনে হয় সবাই জড়িত, ব্যাপারটা তো এরকম না আসলে। সম্প্রতি গভর্নর কি কথা বলেছেন, আপনি খেয়াল করেছেন যে ব্যাংকিং খাতে দক্ষ এমডি খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা যারা ব্যাংকার, এটিকে আপনাদেরকে বিব্রত বা লজ্জায় ফেলে কিনা যে দক্ষতার ঘাটতি কেন তৈরি হচ্ছে? আপনি যেটা বলেছেন যে বিব্রত বোধ করি কিনা, কিছুটা তো আছেই। কারণ এই 60-62টা ব্যাংক চালানোর মতো এমডি মার্কেটে থাকবে না,
এটা তো আসলে মানে গ্রহণযোগ্য না। আর পাশাপাশি উনি আরেকটা কথা বলেছেন যে শুধু নট অনলি ম্যানেজিং ডিরেক্টর, নর্মালি উনি বলেছেন ভালো ব্যাংকার, ভালো অফিসার। সো আলটিমেটলি এখানে তো ব্যাংকের দায়বদ্ধতা থাকে, কারণ অ্যাগেন বারবার ওই ভালো ব্যাংক শব্দটা আমি ইউজ করছি, যে যারা ধরেন যে গুড কালচার ব্যাংক, তারা কিন্তু আলটিমেটলি ম্যান পাওয়ারের পেছনে প্রচুর টাকা খরচ করে, আপনার বিএমএম এ পাঠায়, নিজস্ব ইনহাউস ট্রেনিং গুলো রিগুলাসলি করা হয়, তাদেরকে আপনার কি বলবো এথিক্স ইন্টিগ্রিটি নিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়ানো হয়, এন্টি মানি লন্ডারিং যে আইনগুলো সেগুলোকে নিয়ে আমরা স্পেশাল আমরা করি, কি বলে কর্মশালা করি। সো এই জিনিসগুলো যে সমস্ত ব্যাংকে আছে, নিশ্চয়ই ভালো ব্যাংকারই প্রডিউস করবে। আর খারাপ ব্যাংক, অর্থাৎ আমার যদি দিলের মধ্যে, আমার যদি হৃদয়ের মধ্যে যদি ক্ষত থাকে, অর্থাৎ আমি যদি আমার কি বলবো যে দেয়া নেয়ার মধ্যে যদি আমি একবার অভ্যস্ত হয়ে যাই, তারা কিন্তু এখান থেকে বেরোতে পারে না। তো কাজে এই টাইপের যে সমস্ত ব্যাংকার আইডেন্টিফাই হবে, আমার মনে হয় যে এদের প্রচলিত আইনে মোটামুটি ভালো শাস্তি, যেগুলো শাস্তি হয়েছে শাস্তি দেওয়া উচিত, না হলে আসলে অন্যরা শিখবে না বা অন্যরা হয়তো বা সাহস পাবে। সো আমার এখনো আমি যেটা মনে করি যে না, ব্যাংকিং সেক্টর যে পর্যায়ে এসছে আমরা ঘুরে দাঁড়াতে পারবো, কারণ শ্রীলঙ্কা আপনার 1-2 বছরের মধ্যে অনেক ঘুরে দাঁড়িয়েছে। সো আমাদের ব্যাংকিং সেক্টরেও যদি আমরা যে নীতিমালাগুলো গভর্নর সাহেব চেষ্টা করছে, তারপরে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকেও তাদেরকে এখন সাপোর্ট দিচ্ছে। আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশ ব্যাংক এখন অটোনমিও নেওয়া, তাই না, আরেকটা মিনিস্ট্রির আন্ডারে থাকে। সো এখানেও অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনি হয়তো বা পলিসি মেকিং এ অনেক সময় হোঁচট খাবেন। সো এই জায়গাগুলোতে যাতে আমরা সবাই মিলে আমরা একটা গুড গভর্নেন্স কালচার, যেটা সেই কালচারটা যাতে তৈরি করতে পারি, আমরা যদি সমস্ত নিয়ম নীতি মেনে আমরা যদি একটা লোন দেওয়ার পরে তাকে যদি ঠিকমতো আমরা মনিটরিং করি, তাকে যদি আমরা ক্যাশ ফ্লো ডাইভারশন থেকে যদি বন্ধ করতে পারি, তাকে যদি আমার নিয়মিত আমার সার্চ লাইটের মধ্যে থাকে যে না সে ব্যবসায়ী সেইখান থেকে কোনো টাকা অন্যদিকে স্থানান্তর করছে কিনা। সো এই ব্যাপারগুলো যদি আমরা দেখি, আমার মনে হয় যে আমি বিলিভ করি যে ব্যাংকিং সেক্টর খুব সহসাই ঘুরে দাঁড়াবে এবং ভালো হবে। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিকের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার মতো একজন ব্যাংকারকে ডেকেছেন। থ্যাংক ইউ আপনাকে। প্রিয় দর্শক, বিশ্লেষণের পর্ব এখানেই শেষ করছি। অতিথি যেটি বললেন এবং আলোচনায় যেটি উঠে এলো, বাংলাদেশের ব্যাংকিং খাতে এই জামানতকারীর অনাস্থা এবং সুশাসন সংকট, খেলাপি ঋণ বাড়ছে, এ সমস্ত পরিস্থিতি ঠিক করতে আসলে কিন্তু ব্যাংকিং খাতে সুশাসনটা নজর দিতে হবে এবং একই সঙ্গে দুদক এবং আদালত অনেক নিরপরাধ ব্যাংকার যাতে তাদের দ্বারা কোনোভাবে হয়রানির শিকার না হয় সেটিও কিন্তু নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, কোনো ব্যাংকার যদি ভীতি এবং শঙ্কার মধ্যে পড়েন, সেটি কিন্তু বেসরকারি বিনিয়োগকে নিরুৎসাহিত করবে, তিনি আর বিনিয়োগ করতে চাইবেন না। আমরা আশা করব সরকার এখানে সতর্ক থাকবেন। আজ এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।